এই কাহিনীর শুরুতেই আমরা দেখতে পাবো যে একটি মেয়ে বাসে করে যেতে যেতে মায়ের সাথে কথা বলছে। মা তাকে ওষুধ খাওয়ার কথা বলবে, আর সে বলছে যে হ্যাঁ আমি নিয়ম মতো আমি আজকে ওষুধটা খেয়ে নিয়েছি। এর মধ্যে বাস তার গন্তব্যে তাকে পৌঁছে দেবে, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পাবে যেই রাস্তা দিয়ে সে যায় সেখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। তখন সে সিদ্ধান্ত নেবে অন্য একটি রাস্তা দিয়ে যাওয়ার জন্য। অবশেষে অনেকক্ষণ বাদে অনেকটা রাস্তা অতিক্রম করার পর সে যখন তার বাড়িতে পৌঁছবে তখন একটা লেখা টানও আছে সেটা দেখতে পাবে। সে অত পাত্তা না দিয়েই বাড়িতে ঢুকে যাবে। সে ঢোকার সময় তার যেই চাবিটা মেন গেটের সেটা সে শু র্যাকের উপর রেখে ভিতরে সোজা ঢুকে যাবে। সে ঢুকে গিয়ে দেখতে পাবে তার পরিবারের সবাই খেতে ব্যস্ত, আর মা রান্নাঘরে রান্নার তোড়জোড় করছে। এখন সে একটু রেস্ট নেওয়ার জন্য সোফায় গিয়ে বসতেই হঠাৎ তার কাছে একটা রিমাইন্ডার আসবে। সেখানে বলা হবে যে তোমার এটা বাড়ি নয়, তুমি ভুল বাড়িতে এসেছো, তুমি এরকম বারবারই করো কারণ তোমার ডিমেনশিয়া আছে। তৎক্ষণাৎ মেয়েটা পালিয়ে যাওয়ার জন্য মেইন গেটের দিকে যাবে। এবার মেইন গেটে যাবে যখন, তখন দেখতে পাবে তার বাবা মাংসের দলার মধ্যে চাবিটা আটকে একটা কুকুরকে সেই মাংসের দলা খাইয়ে দিচ্ছে এবং দরজায় পেরেক দিয়ে এমন ভালোভাবে বন্ধ করে দিচ্ছে যাতে কেউ না বেরোতে পারে। মেয়েটি কিছু না ভেবেই বাথরুমের দিকে যাবে ফোন করার জন্য। যাওয়ার পথে সে দেখতে পাবে ঘর ভর্তি কতগুচ্ছ ছবি আছে। সেই ছবিটা মূলত একটা বিকলাঙ্গ ছেলের বিভিন্ন ছবি। এইসব দেখে সে যখন ছাড়িয়ে আর কিছু দূর যাবে তখন দেখতে পাবে একজোড়া লোহার বেড়ি, যেটা কিনা শু র্যাকের সাথে শক্ত করে আটকানো আছে। এবার ঘরের অবস্থা দেখতে পাবে যেটা কিনা অত্যন্ত শোচনীয় ছিল, যা দেখে বোঝাই যাচ্ছে প্রায় বছরখানেক কেউ পরিষ্কার করে না। সে কোনো কিছু না দেখে দৌড়ে চলে যাবে বাথরুমের দরজা খুলে আর লকটা বন্ধ করে দেবে যাতে কেউ ভেতরে না ঢুকতে পারে। এবার সে ফোনটা চেক করতেই দেখতে পাবে তার ফোন লক হয়ে গেছে, আর পাসওয়ার্ড সেটা তার কিছুতেই মনে পড়ছে না। এবার বলে রাখা ভালো, বাথরুমের অবস্থাটা ছিল অত্যন্ত শোচনীয়, কোনো মানুষের ব্যবহার করার উপযোগী একেবারেও ছিল না। বাইরে থেকে একটা ক্ষীণ অথচ তীক্ষ্ণ আওয়াজ এমনই সময় মেয়েটি শুনতে পাবে। সে ভয়ে কোমরের উপর দাঁড়িয়ে পালানোর জন্য জানলা থেকে যেই হাত বাড়াবে ঠিক এমনই সময় একটা হাত মেয়েটির হাত থেকে জোরে টেনে ধরবে। সে কোনো রকমে হাতটাকে ছাড়াবে আর দেখতে পাবে একটি ভয়ানক মানুষকে। সে এক হাতে ছুরি নিয়ে তার দিকে তাকিয়ে যেন কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু সে অত ভ্রুক্ষেপ করবে না। সে চিৎকার করে উঠবে আর এতটাই আর্তনাদ করবে যে বাইরে থেকে তার মায়ের আওয়াজটা হঠাৎই বন্ধ হয়ে যাবে। 1 মিনিট সব বন্ধ, তারপর হঠাৎই বাথরুমে ঠোকার আওয়াজ পাওয়া যাবে, যা ক্রমশ বাড়তে থাকবে। এবার আচমকাই বাথরুমের থাকা ছিদ্র থেকে মা উঁকি মারতে দেখা যাবে। মেয়েটি ভয়ে লুকিয়ে থাকবে। তারপরে হঠাৎ মাটি বাথরুমের নিচে হাতটা বাড়িয়ে হাতড়ানোর চেষ্টা করবে আর দরজাটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। দরজার অবস্থা দেখলে বোঝা যায় যে আঘাত নতুন নয়, এর আগে বহুবার দেওয়া হয়েছে। এর পরের সিনেই দেখতে পাবো দরজা খুলে মেয়েটি কানে হেডফোন খুঁজে এমনভাবে বেরিয়ে আসছে যেন এতক্ষণ বাইরে তার সাথে যা যা ঘটেছে সেগুলোর ব্যাপারে সে একটু অবগত নয়। সে মায়ের সাথে যেতে যেতে ফ্ল্যাশব্যাকে আরেকটা ঘটনা দেখানো হবে। মেয়েটি যখন বাথরুমে অসহায় অবস্থায় বসেছিল তখনই ওর কাছে একটা মেসেজ এসেছিল, আর মেসেজটিতে লেখা ছিল যে যদি তুমি বাঁচতে চাও তাহলে কাউকে কিছু না বলে কিছু না জানিয়ে ওখান থেকে কিছুভাবে পালিয়ে এসো। পরের সিনেই দেখবে মেয়েটি তার মায়ের সাথে আস্তে আস্তে দেখতে যাবে ঘরে কোথাও পালানোর কোনো উপায় আছে কিনা, কিন্তু অস্বাভাবিকভাবে ঘরে একটিও জানলা থাকবে না, যদিও বা কয়েকটা ছিল সেটাও পাঁচিল দিয়ে বন্ধ করা। তৎক্ষণাৎ সে তার মাকে জানাবে যে সে চেঞ্জ করতে চায় তার ঘরে গিয়ে।
তার মাও সম্মতি জানাবে। তারপর সে ঘরে গিয়ে আলমারি দিয়ে জামা নিতে নিতে একটা কটু গন্ধ তার নাকে আসবে, কিন্তু সে অত পাত্তা দেবে না। তারপর মেয়েটি খুঁজতে খুঁজতে একটা কথা হঠাৎ তার মনে আসবে যে তাকে হিমশীতল করে দেবে। আচ্ছা, তার কাছে তো এটা একটা অজানা বাড়ি, তাহলে বাথরুম থেকে ঘর এমনকি আলমারির অবস্থান সবকিছুই তার নখদর্পণে কি করে? তার মানে এই বাড়ি তার কাছে নতুন নয়। সে অত গভীরে যাবে না, তার কাছে পালানোটাই মূল উদ্দেশ্য হবে। তাই ভারী কিছু খুঁজতে থাকবে যাতে সে মেন গেটটা ভাঙতে পারে, কারণ সে জানে তার বহুরূপী মা বাবা সে যতই চেষ্টা করুক পালানোর জন্য অত সহজে তাকে যেতে দেবে না। তাই সে মেন গেট ভাঙার একটা মনস্থির করে নেবে। ভারী কিছু খুঁজতে খুঁজতে এমনই সময় একটা বাক্স তার সামনে এসে পড়বে। এখন গন্ধটা আরো প্রকট হয়েছে। বাক্সটা খুলতেই সে দেখতে পাবে কয়েকটা কাপড়ে মোড়া কাটা আঙুলের টুকরো। মেয়েটি কোনো দিকে না দেখেই ভয়ে পাশে থাকা বড় রডটা তুলে নিয়ে পালাতে যাবে, তখনই তার লক্ষ্য পড়বে তার পায়ের আঙুলগুলো কাটা। সে বুঝতে পেরে যাবে ওগুলো তারই পায়ের কাটা আঙুল। কেউ তো তাকে আগে তার পাগুলো কেটে এরম করে। সে আরো ভয় পেয়ে যাবে। লক্ষ্যে অবিচল হয়ে মেয়েটি দৌড়ে রড দিয়ে দরজাটা ভেঙে ফেলবে, কিন্তু সে দেখতে পাবে আরো একটা লোহার দরজা যা খোলা তার পক্ষে অসম্ভব। ইতিমধ্যে তার বাবা মা চলে আসবে। অসহায় হয়ে মেয়েটি বসে পড়বে আর বলেই দেবে যে সে তাদের মেয়ে নয়, তাদের কোথাও ভুল হচ্ছে। কথাটা শোনার পর তারা কিছুই রিঅ্যাক্ট করবে না, বলবে জাস্ট রিল্যাক্স, তুমি এটা প্রতিদিনই বলো। তারপরই সব কিছু অন্ধকার। আসলে মেয়েটিকে ইঞ্জেকশন দেওয়া হবে। মেয়েটি কিছু বুঝে ওঠার আগে মেয়েটির বাবাই তাকে ইঞ্জেকশনটা দিয়ে দেবে। পরের সিনে দেখানো হয় মেয়েটির হুঁশ এসেছে। কিছু গরম জলের ছিটা মেয়েটির মুখে এসে পড়ার জন্য। আসলে আর কিছুই নয়, একটা ছেলে মেয়েটির মুখে টয়লেট করে দেওয়ায় মেয়েটির হাতে পায়ে বেড়ি বাঁধা আছে, সম্ভবত লোহার, আর দেখা যাবে যে সে টেবিলের নিচে বাঁধা অবস্থায় পড়ে আছে। তখনই তার চোখ যাবে ওই বিকলাঙ্গ ছেলেটির উপর। ছেলেটি মেয়েটির দিকে এক অদ্ভুত চাহনিতে দেখতে থাকবে। ছেলেটি তার মুখের খাবার মেয়েটির উদ্দেশ্যে ছুঁড়ে দেবে। সে ভয়ে আর্তনাদ করে ঘরের আরেক প্রান্তে সরে যাবে। আরেক প্রান্তে গিয়ে সে কোনো রকমে ক্লান্ত শরীরে তার শিকলগুলোকে টেনে খুলে ফেলার চেষ্টা করতে থাকবে। এরই মধ্যে বিকলাঙ্গ ছেলেটি এক অদ্ভুতভাবে কান্না জুড়ে বসবে। সেই দেখে তো তার বাবা মা এমনভাবে প্যানিক শুরু করবে যে বলার কথা নয়। আর মা তো বিড়বিড় করে কী সব যেন বলতে থাকবে। আর সেই দেখে বাবা রেগে গিয়ে মেয়েটিকে সজোরে হ্যাচকা টান মেরে নিয়ে যাবে, চিৎকার করতে থাকবে। তার পায়ের লোহার বেড়িগুলো শক্ত করে আরো টান মারবে। তার বাবা তার হাতটা সজোরে ধরে নিয়ে গিয়ে দেওয়ালের উপরে রাখবে, আর তার পকেট থেকে বার করবে কতগুলো পেরেক আর একটা হাতুড়ি। হাতের উপর মারার প্রস্তুতি নেবে। মেয়েটির লক্ষ্য করবে তার হাতে অনেক ক্ষত আছে, যা প্রমাণ দেবে পুরনো সময় তাকে এইসব আঘাত তার বাবা নিশ্চয়ই। এটি আর্তনাদ করে উঠবে। তার আর্তনাদ যত জোরালো হবে ছেলেটির হাসিও তত বীভৎস রূপ ধারণ করবে। সেই দেখে বাবা মা খুব খুশি হবে। তারা আরও আঘাত করতে থাকবে যাতে ছেলেটা একটু খুশি পায়, আর মেয়েটা ক্রমাগত আঘাতে কাহিল হয়ে চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়বে। ছেলেটির তাতেও মন ভরবে না। সে মাকে কানে কানে কিছু একটা বলায় মা ফ্রিজ থেকে ভর্তি করা টিকটিকি নিয়ে আসবে, আর মেয়েটির মুখে সেই টিকটিকিগুলো ফেলে দেবে। মেয়েটি সঙ্গে সঙ্গে ফেলে দিতে চেষ্টা করলে মেয়েটির মুখেও ঢোকানোর চেষ্টা করবে। মেয়েটি এবার কাহিল হয়ে পড়বে। সে মাটিতে প্রায় অজ্ঞানের মতো হয়ে লুটিয়ে পড়বে। ছেলেটির বীভৎস হাসি বাড়িটাকে যেন গম গম করে দেবে। এরপরের সিনে দেখতে পাবো মেয়েটি হঠাৎ একটা ঘন্টার আওয়াজে
চোখ খুলবে। সেই ঘন্টার আওয়াজটা ধীরে ধীরে তীব্র হতে থাকছে। এটা খুবই পরিচিত একটা আওয়াজ। মেয়েটার মনে পড়বে ছোটবেলায় যখন ও স্কুলে থাকতো, তখন একটি লোক তাদের স্কুলে ঘন্টা বাজাতো। সে মূলত কথা বলতে পারতো না। সেই বোবা লোকটা সেই মেয়েটির খুব ভালো বন্ধু ছিল। সেই মূলত তাকে আওয়াজের মাধ্যমে পুরনো স্মৃতি যেগুলো মেয়েটি ভুলে যেত সেগুলো মনে করানোর বিভিন্ন কৌশল শেখাতো, যাকে বৈজ্ঞানিক মতে বলা হয় মিউজিক ইভক অটোবায়োগ্রাফিক্যাল। তার মনে পড়বে এই ঘন্টার আওয়াজ সে 14 বছর ধরে শুনে এসেছে। এবার ধীরে ধীরে সবকিছু স্পষ্ট হবে তার কাছে। এটা সেই লোকটাই যে তাকে বাথরুমের বাইরে হাত ধরে টানতে চেয়েছিল। এই লোকটার সাথে সে বহুবার আগে দেখা করেছে, এমনকি ট্রেনেও তারা একে অপরকে দেখা করেছে একে অপরের সাথে। তারা দুজনে মিলেই এসব কিছু প্ল্যান করেছিল, কিভাবে পালিয়ে আসবে এখান থেকে। এর আগেও সে বহুবার পালিয়ে আসতে চেয়েছিল, কিন্তু কারণ হয়ে দাঁড়িয়েছিল তার ভুলে যাওয়া। মেয়েটি তৎক্ষণাৎ মনে পড়ে যাবে তার মুখের ভেতরে থাকা একটি চিরকুটের কথা। সে তখন সেটা বের করতে গিয়ে দেখতে পাবে তাতে লেখা আছে কিছু অক্ষর, যার বাংলা অনুকরণ করলে এই দাঁড়ায় যে সবাইকেই মেরে ফেলো। তখন মেয়েটা মনস্থির করে নেবে যে কিছু করেই সে তার প্ল্যান আজকে সাকসেসফুল করবে। সে এতজনের মধ্যে সে তার প্ল্যানটা কিভাবে সাকসেসফুল করবে, এমনই সময় একটা কুকুরের আওয়াজ সে শুনতে পাবে। তখনই তার বাবা মা দুজনেই নিচের ঘরের দিকে চলে যাবে। মূলত একটা বিষাক্ত বিছা কুকুরটাকে কামড়িয়ে দিয়েছে, তার জন্য সেই কুকুরটি মারা গেছে। আসলে ওই বোবা লোকটা তার পোষ্য বিছাটিকে ওদের ঘরের সামনে ছেড়ে দিয়েছিল, আর বিছাটি কুকুরটাকে কামড়ে ফেলেছে। এই সব কিছুই করা হয়েছে যাতে মেয়েটি কিছু সময় পায়। এমনই সময় মেয়েটা সোজা চলে যাবে তার পাশের ঘরে। সেখানে গিয়ে সে দরজাটা কোনো রকমে বন্ধ করতে যাবে, কিন্তু তার শিকলটা ছোট হওয়াতে সে জোরে করে টেনে দরজাটাকে বন্ধ করে দেবে। আর তার পাশে থাকা হাতুড়িটা দিয়ে সে সপাটে কষাঘাত করতে থাকবে, ধীরে ভেঙে যাবে। তারপর সে ক্লান্ত শরীর নিয়ে যখন মাটিতে বসে পড়বে, এমনই সময় তার চোখে পড়বে ঘরের উপর, যা তার পুরনো নারকীয় স্মৃতিকে আবারও মনে করিয়ে দেবে। সে তৎক্ষণাৎ উঠে গিয়ে পাশে থাকা হাতুড়িটা নিয়েই সে দরজার ফাঁক দিয়ে কোনো রকমে দেখবে যে বিকলাঙ্গ ছেলেটা একাই ঘরে আছে। সে সুযোগের হাতছাড়া না করে পাশে থাকা শিকলটাকে জোরে করে হাতের মধ্যে বেঁধে নেবে, আর সেটা নিয়ে সে পিছন থেকে গিয়ে ছেলেটার গলাটা চেপে ধরবে। ছেলেটা ব্যথায় আর্তনাদ করতে থাকবে, আর ক্রমে তার মৃত্যু হয়ে যাবে। এই আওয়াজের শুনে তার বাবা ছুটে আসবে, আর ছুটে এসে ছেলের এরকম অবস্থা দেখে হতবাক হয়ে যাবে। আর মায়ের অবস্থা তো আরোই করুণ হয়ে যাবে। মেয়েটি ওদের আর কিছুই করবে না, সে ওদের ওই অবস্থাতেই ছেড়ে দেবে। এরপরই আমরা গল্পের শেষ দৃশ্যে দেখতে পাবো মেয়েটি হুইল চেয়ারে করে ধীরে ধীরে নিজেরই ঘরের দিকে চলে যাবে। এই দেখানো হবে মেয়েটি ছোটবেলায় সকলের সাথে খেলছে আর কিভাবে একটি অনাথ আশ্রমে থাকতো। সেখান থেকেই এক দম্পতি এসেছিল তাকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তারা জানতো যে সেই মেয়েটির একটা অসুখ আছে ভুলে যাওয়ার জন্য। এরপরই মেয়েটির জীবন একটা নরকের থেকেও ভয়ানক হয়ে যাবে। সেই দম্পতিরা মেয়েটিকে নিয়ে এসেছিল শুধুমাত্র তার ছেলের পাপেট হয়ে থাকার জন্য। বাইরের লোকেরা যাতে এই সমস্ত কিছুর সাথে সন্দেহ না করে, তাই মেয়েটা বাইরে থেকে একটা নর্মাল লাইফের মতোই লিড করত। হয়তো আমরা বাইরে থেকে দেখে তাই মনে করতাম